সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? ভোকেশনাল শাখায় পূর্ব সকল শিক্ষার্থীদের আবারও একবার স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। সো গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম একদম বেসিক আলোচনা, যেটি কিনা আমি শুধুমাত্র করছি 2025 সালের যারা পরীক্ষার্থী রয়েছে আমাদের রাঙামাটিতে হোক বা বাইরে হোক, আমি স্পেশালি টার্গেট করছি আমার রাঙামাটিতে যারা আছো ভোকেশনাল শাখায় তাদের জন্য। ওকে, সো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো, আর বেশি কথা না বলি। এখন আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিফলনের গাণিতিক সমস্যা সমাধান, শুধুমাত্র দশম ভোকেশনাল 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। বুঝতে পেরেছি? ওকে, সো আমি যদি একটু অ্যানালাইসিস করি বা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো আমরা এই যে আলোর প্রতিফলনের অধ্যায়টি থেকে খুব তেমন একটা কঠিন কোনো ম্যাথ দেয় না। ওকে, সো খুব ইজি ম্যাথ দেয়। তো আমি একদম স্টার্টিং থেকে বলছি তোমাদের, একদম শুরু থেকে যদি বলি তাহলে অবশ্যই একটা ম্যাথ তোমরা পেতে পারো। সেটা হচ্ছে এই সমতল দর্পণ। আমি ঠিক এইভাবে করে একটা সমতল দর্পণ অঙ্কন করলাম। সমতল দর্পণের নাম দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। দেয়া না থাকলে M1 M2 ধরে নিবা, অথবা XYও থাকতে পারে। সো আমি এটাকে M প্রাইম এটা ধরে নিচ্ছি। তোমরা চাইলে M1 M2 ধরতে পারো। ওকে, ফাইন। সো এই যে সমতল দর্পণ, আমি এখানে ছোট করে একটা কথা বলে রাখি। সমতল দর্পণে, শুধুমাত্র সমতল দর্পণের ক্ষেত্রে একটা বিষয় একদম ঠাড়া মুখস্থ রাখবা। সেটা হচ্ছে এই দর্পণের, সমতল দর্পণের সামনে যদি কোনো বস্তু রাখি, সে লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব যদি, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এইটার সামনে একটা কলম রাখলাম, এই কলম মার্কারটা এই দর্পণ থেকে ঠিক যতটুকু দূরে, এই দর্পণের পেছনে ঠিক ততটুকুই দূরে এটার প্রতিবিম্বটা পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি এই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আমি যদি এই দুটোর সাহায্যে, দুইটার অনুপাত এর সাহায্যে যদি আমি রৈখিক বিবর্ধন বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার যে রৈখিক বিবর্ধন পাবো সেটা হবে 1। বুঝতে পেরেছি? ওকে, ফাইন। আমি খুব ডিপে চলে গেছি, তার আগে আমি তোমাদের বোঝাই যে M প্রাইম যেটা আছে, ঠিক এরকম একটা চিত্র থাকবে, তার সাথে যে কোনো ভাবে একটা অ্যাঙ্গেল দিয়ে দেবে। হ্যাঁ, অ্যাঙ্গেল মানে কোণ, যে কোনো ভাবে একটা কোণ দিয়ে দেবে। সো কোণটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা 40 ডিগ্রি। ওকে, এই কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। ফাইন। সো লেটস থিঙ্ক অ্যাবাউট M প্রাইম। এই মিররে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটা হয়েছে শুধুমাত্র ইনসিডেন্স রের কারণে। ও, ইনসিডেন্স রে মানে কি? ইনসিডেন্স রে মানে আপতিত রশ্মি। ঠিক আছে, আপতিত রশ্মির কারণে এখানে একটা আপতন কোণ সৃষ্টি হবে না কাল্পনিক অবিলম্বের সাপেক্ষে। ওকে, ফাইন। এবার ওটাকে কেন্দ্র করে আমাদের যে ম্যাথটুকু সলভ করতে হবে সেটার প্রশ্নটা আগে আমাদের জানতে হবে। ঠিক আছে, কারণ প্রশ্ন না জানলে তোমরা অ্যান্সার করতে পারবে না। সো এটা অ্যাকচুয়ালি গতে এসে থাকে। হ্যাঁ, গ নং প্রশ্নে এসে থাকে, একটা পাবে বলে দিলাম। সো এই যে গ নং প্রশ্নে আমাদের বলবে কি, M প্রাইম এই দর্পণ, হ্যাঁ, এই দর্পণের প্রতিফলিত কোণ, হ্যাঁ, বা প্রতিফলন কোণ কি করো, নির্ণয় করো। ব্যাস, আমি ভিডিওটা হয়তো অনেক বড় হবে। আমি আজকে শুধুমাত্র, হ্যাঁ, এইগুলো কিন্তু অনেক বেশি পড়া আসলে, কিন্তু আমি শুধুমাত্র তোমাদের ভোকেশনাল শাখার জন্য যেটুকু ম্যাথ দরকার কমন ফেলানোর জন্য বা কমন পাওয়ার জন্য ঠিক ততটুকুই দিব, কিন্তু বড় হবে, এটা বলে রাখছি আগে থেকে। অ্যান্ড আমি অবশ্যই বলছি তোমাদের এর মধ্যে থেকে অবশ্যই আসবে, না আসলে আমাকে বলতে পারবো তোমরা। হ্যাঁ, অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো বললো কি, M প্রাইম এই দর্পণের প্রতিফলন কোণ নির্ণয় করো। এইভাবে না বলে বলবে কি, উদ্দীপকের দর্পণটির প্রতিফলন কোণ নির্ণয় করো। ওকে, ফাইন। সো বইয়ে অনেক ধরনের করে আছে। এটা মানে 2024, একটু দাঁড়াও দেখি। এটা মনে হয় আমার একটা টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে এটা 2024 সালে এসেছে, বুঝছো? হ্যাঁ, 2024 সালে এসেছে। আরো এইভাবে করে অনেক 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 সময় এসেছে এটা। ওকে, সো আমি এটা ভাবে করে বিভিন্ন গাইডে যেরকম আছে ঠিক ওভাবে না করে আমি আমার মেথডে করাই। তো
আমি অফলাইন বেস যেগুলোকে পড়াই সেগুলোকে। সো তোমরা একটু ভালো করে খেয়াল করো, অঙ্কটা একটু জটিল মনে হলেও আসলে অঙ্ক জটিল না, অঙ্ক সহজ, কিন্তু আমি সলিউশন করার যে পদ্ধতি তোমাদের প্রথম ক্ষেত্রে জটিল মনে হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, জাস্ট এই প্যাটার্নটা ফলো করা, প্রত্যেকটা এভাবে করতে একটা আসবে শিওর, তাই না, তোমাদের বলে দিলাম। সো একটা প্যাটার্ন দিয়ে এভরি কাইন্ড অফ ম্যাথস, এই ধরনের ম্যাথ যেগুলো আছে প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবা। ওকে, সো দেখো আমি সমাধানে যদি চলে যাই, লিখলাম সলিউশন। দেখো এম এম প্রাইম দর্পণ, এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, সো তোমরা লিখবা, আবার লিখবে, হ্যাঁ অঙ্কনটা করবে। অনেকে অঙ্কন করে না বা অনেক গাইডে অঙ্কন নাই, সো গাইডের কথা না বলি, এই জিনিসটা রাইট সাইডে লিখবে বা উপরে লিখবে অ্যাজ ইউ উইশ। সো এইটা লেখার পরে আমি ধরলাম এটা আমার পরীক্ষার খাতা, এই সাইডটা খালি রেখেছি, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার হোয়াট এভার অ্যান্ড গো লিখেছো। ওকে, বাংলায় লিখবে অবশ্যই, সরি, 1 নং প্রশ্নের উত্তর গ, এবং পাশে চিত্রটা লিখবে। হ্যাঁ, চিত্র লেখার পরে এর নাম না থাকলে নামগুলো দিবে, বিন্দুর যেই এগুলো আছে আর কি, হ্যাঁ এই লেটারগুলো, এবং এখানে অবভিয়াসলি না থাকে না, আমি যতটুকু দেখেছি। সো না থাকলে তো ভালো, আর না থাকলে তোমরা অবশ্যই এখানে এ বি সি ডি হোয়াট এভার ইউ ক্যান লিখতে পারো। আমি এ দিলাম। হ্যাঁ, এরপরে তোমরা একটা কাজ করবা, তোমরা করবা কি স্কেল দিয়ে, তোমরা করবা কি রোলার দিয়ে, এটাও কিন্তু দেখায় না, হ্যাঁ মানে বিভিন্ন সলিউশন যে আছে ওগুলো দেখায় না, বাট তোমরা দেখাবা সুন্দর করে চাঁদার সাহায্যে। এত বেশি টাইম নেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ 2 ঘন্টা টাইম কিন্তু আমাদের ফিজিক্সে, 6টা লিখতে হবে। আই থিঙ্ক তোমরা জানো। সো এই বিন্দু, এটা তো ও বিন্দু না, সো ওখানে তো দেয়া থাকবে না, আমরা এখানে ও বিন্দুটা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা ও বিন্দুটা লিখবো, দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা এখানে একটা কাল্পনিক যে অবিলম্বটা আছে না, সেটা ঠিক সুন্দর করে অঙ্কন করব। এটা আমি জাস্ট এখানে আমার এই অপশন আছে বিদায় আমি এভাবে করে লিখে আঙুল দিয়ে মুছে দিয়েছি, বাট তোমরা এটা করতে চাও না, তোমরা স্কেল যখন বসাবে বসিয়ে ছোট 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 করে দাগ দিয়ে করবে, কারণ অঙ্কন করে ইরেজার দিয়ে মোছার টাইম থাকবে না, ওই মেন্টালিটিও থাকবে না। হ্যাঁ, তাহলে গেল এভাবে অঙ্কন করেছি। তাহলে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে যেটা দেয়া আছে বা দেয়া ছিল এটার উপর তো আমি লিখে ফেলেছি। সো এটা আবার অঙ্কন করার পরে এই যে 40 ডিগ্রি, পারলে তোমরা চাঁদা দিয়ে অবভিয়াসলি এটা মেপে করো, কেমন যেটা দেওয়া থাকে, যত ডিগ্রি দেওয়া থাকে আর কি। সো এর পরবর্তী আমরা এখন চিন্তা করবো, এইটা যদি একটা অবিলম্ব হয় সেটার নাম দিব এন, ও এন। ওকে, সো ও এন অবিলম্বের সাপেক্ষে এই যে আপতন কোণ আছে, সরি আপতিত রশ্মি আছে না, ইনসিডেন্স অফ রে, এই আপতিত যেটা হয়েছে এই যে চিহ্নের সাহায্যে বুঝেছি, অ্যারো চিহ্ন, এইখানে এই যে আপতন কোণ সৃষ্টি হবে কার সাপেক্ষে, আপতিত রশ্মির সাপেক্ষে, অর্থাৎ আপতিত রশ্মির কারণে অবিলম্বের সাপেক্ষে এখানে একটা কোণ সৃষ্টি হবে। ঠিক আছে, কোণ সৃষ্টি হবে, এন্ড আমাদের ফাইন্ড আউট করতে হবে এই কোণটি, কারণ এই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য ল অফ রিফ্লেকশন অফ লাইটস যে ইনসিডেন্স রে, সরি থিটা আই, ওকে, ইনসিডেন্স অ্যাঙ্গেল যেটা আছে আপতন কোণ, এটা সেম ভাবে সিমিলারলি প্রতিফলন কোণ সৃষ্টি হবে, ক্রিয়েট হবে। ওকে, অর্থাৎ এটা যে আলোর 2 নম্বর সূত্র, তাই না? ফাইন। সো আমরা এইভাবে অঙ্কন করেছি। ওকে, লেখার আগে তো অঙ্কনটা দেখাই ফেলবা। সো এবার লক্ষ্য করো, তোমরা একটু জাস্ট বোঝো, এম ও এন যেহেতু অবিলম্ব, লম্ব 90 ডিগ্রি, তাই না? তাহলে এই যে অবিলম্ব এটা হচ্ছে এম ও এন, দিস ইজ 90 ডিগ্রি, and we have 40 ডিগ্রি অলসো। তো 90 ডিগ্রি পুরোটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি মাইনাস করলে কি পাওয়া যাবে, বাকি কোনটা পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম এটা হচ্ছে 50 ডিগ্রি। অবভিয়াসলি এটা বের করে দেখাতে হবে। হ্যাঁ, এখন এইটুকু লিখলেও হবে, এইটুকু লিখলেও হবে, ব্যাস আমাদের কাজ শেষ। অথবা তোমরা যদি চাও তাহলে এখানে আরেকটা কাজ করতে পারো, এক্স্যাক্টলি এইটা যত ডিগ্রি হয়েছে অর্থাৎ 50 ডিগ্রি, এইখান থেকে 50 ডিগ্রি আমি আনুমানিক করে দিলাম। হ্যাঁ, আমি এই 50 ডিগ্রি আনুমানিক করে দিলাম, তোমরা এই 50 ডিগ্রিটা দেখাতে পারো, তোমরা এটা পরীক্ষার খাতায়, পরীক্ষার যে অ্যান্সার শিট আছে খাতা, ওখানে দেখাতে পারো। অ্যান্ড এইটাও হবে 50 ডিগ্রি। হোয়াই বলো তো, হোয়াই? বিকজ অফ অ্যাকর্ডিং টু দ্য রিফ্লেকশন অফ লাইট, 2য় নাম্বার সূত্র, হ্যাঁ, দ্য রুলস অফ
সেকেন্ড লর কারণে আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ অলওয়েজ সিমিলার থাকে, সমান থাকে, সর্বদা কি থাকে, সমান থাকে। পড়েছো না, থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর। ওকে ফাইন। সো এই আই কোণ যেটা আছে, এই আই আর এই আর এর কোণ সমান। সো এইটুকু লিখেছি, দ্যাটস এনাফ গাইস। ওকে, এবার লেখাটা কিভাবে লিখবা আমি যেটা দেখাচ্ছি এটা একটু ফলো করতে পারো, বাট তোমরা যদি চাও বোঝার পরে বিভিন্ন গাইড বা সলিউশন বা বিভিন্ন টিচারের মেথড অ্যাপ্লাই করতে পারো, বাট আমার এই মেথডে খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল লিখবো চিত্র হতে পাই বা উদ্দীপক হতে পাই, তোমার ইচ্ছা। আমি লিখলাম চিত্র হতে পাই বা উদ্দীপকের চিত্রটি লক্ষ্য করলে দেখা যায় যে, আমি এত কিছু না লিখে চিত্র হতে পাই এটা লিখি। কি পাই চিত্র হতে? এই যে এম ও এ, লক্ষ্য করো এই কোণ এম ও এ ইজ ইকুয়াল টু যেটা দেওয়া ছিল আর কি, হ্যাঁ, এই 40 ডিগ্রি। ওকে ফাইন। এবার আমরা যেহেতু অবিলম্ব এঁকেছি, এখানে অবিলম্ব একটা ক্রিয়েট হবে, আলো আপতিত হলেই অবিলম্ব ক্রিয়েট হবে। কার সাপেক্ষে? এই যে ও আপতন বিন্দু থেকে অবভিয়াসলি একটা কাল্পনিক অবিলম্ব ক্রিয়েট হয়, কাল্পনিক। তো দ্যাট ইজ ওয়াই এম ও এন এখানে আমরা ধরে নিতে পারি, লেট বা ধরি বা মনে করি, ধরি যে কোণ অ্যাঙ্গেল, হ্যাঁ, এই কোণটা ঠিক করে দিবে এম ও এবং এন যেটা আছে এম ও এন, অথবা এন ও এম যেটা লিখো না কেন ওটা মাঝখানে থাকলে হচ্ছে। ওকে, সো এম ও এন ইজ ইকুয়াল টু আমরা ধরি 90 ডিগ্রি। এক সমকোণ ধরতে পারি, লিখতে পারো, এটা এইভাবে না লিখে সুন্দর করে লিখতে পারো এক সমকোণ। কি? এক সমকোণ। আর এই এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এম ও এন, এত ডিটেলসে লেখা লাগে না, লিখছি ভালোর জন্য আর কি। হ্যাঁ, তোমরা সরাসরি 90 ডিগ্রি লিখতে পারো। ফাইন। ওকে, আমরা জানি এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ব্যাস, কাজ শেষ, অলমোস্ট ডান। এবার আমাদের বের করতে হবে, দেখো এ ও এন অথবা এন ও এ। সো আমি সোজা থেকে দিচ্ছি যেহেতু আলোটার দিক থেকে আসছে। সো এ ও এন, এই কোণটা আমাদের দরকার না। সো আমাদের এম ও এ দেয়া আছে না, এই যে এম ও এ দেয়া আছে, ধরছি হচ্ছে এম ও এন 90 ডিগ্রি। দ্যাট ইজ ওয়াই আমরা এখন ইজিলি বের করে ফেলতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো এ ও এন। সো আমি লিখবো সুতরাং বা অর্থাৎ যেটা দরকার যে এ ও এন, তাহলে কোণ অ্যাঙ্গেল দিলাম এই এ ও এন ইজ ইকুয়াল টু এ ও এন ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। তো আমি লিখেছি তাই না, এটা তোমাদের বের করতে হবে। সো কিভাবে বের করবো লক্ষ্য করো, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো এম ও এন অ্যাঙ্গেলটা, হ্যাঁ, অ্যাঙ্গেল অফ এম ও এন, এখান থেকে আমরা সাবট্রাকশন বিয়োগ করব কাকে? এম ও এ, অর্থাৎ এই যে এম ও এ যেটা দেওয়া ছিল। ওকে, সো এম ও এ অ্যাঙ্গেল, হ্যাঁ, এই অ্যাঙ্গেলকে আমরা মাইনাস করব, তাহলে এটা পেয়ে যাব, সিম্পল। সো এটার মানটা কত ধরেছি আমরা? অবভিয়াসলি 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি থেকে যখন এই যেটা দেয়া আছে, গিভেন দেয়া আছে আমাদের গিভেন ডাটা 40 ডিগ্রি মাইনাস করব, 90 থেকে 40 চলে গেলে কত হয়? 50। এটা তো পেয়েছি তাই না? ব্যাস, এরপরে তোমরা এখানে লিখবা, আবার আগে করে লিখে ফেলতে পারো, তার কারণ চিত্র আর প্যারা নিবা না, ঠিক আছে? সুন্দর করে চিত্র অঙ্কন করবা, তারপরে অ্যান্সারটা স্টার্ট করে দিবা, তোমাদের ভালো হবে। সো আমরা পেয়ে গেছি হলো, এটা ঠিক করে দিবে, সমানগুলো ঠিক করে দিবে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি হলো অর্থাৎ এ ও এন কোণ যেটা আছে এটাই হচ্ছে মূলত আমাদের কি কোণ? আপতন কোণ। তো তোমরা চাইলে এখানে লিখতে পারো অর্থাৎ আপতন কোণ। হ্যাঁ, এটা খুব সুন্দর হবে। তাহলে আমি এটা মুছি আর তোমরা বুঝে নাও, তোমরা লিখবা সেটা কি? অর্থাৎ আপতন কোণ কমা অ্যাঙ্গেল অফ এ ও এন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এম ও এন মাইনাস অ্যাঙ্গেল অফ এম ও এ। দ্যাটস ইট। আমরা মোটামুটি আমাদের যে অংশটুকু জানা দরকার, পাওয়ার দরকার, পেয়ে গেলাম। এবার আমাদের তো আপতন কোণ বের করতে বলা নেই না, এটা লিখি। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধাতে লিখি। সুতরাং লিখতে পারি চাইলে, তো লিখবো কি? অর্থাৎ আপতন, আপাতন, হ্যাঁ, আপতন কোণ কমা অ্যাঙ্গেল অফ এ ওয়ান ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। দ্যাটস ইট।
ওকে, এবার আমাদের বের করতে হবে, এটা তো বের করে ফেলেছি না, ফাইন্ড আউট করে ফেলেছি, এবার এটা লাগবে না। আমরা লিখবো কি, আলোর প্রতিফলনের, ওই যে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী পাই। তো কি লিখবো, আলোর, লিখবো এখন আলোর, অথবা এইভাবে না লিখে আবার অন্যভাবে লিখতে পারি। দেখো এটাকে সুন্দর করে লেখা যায় কি জানো, এখানে লেখা যায় আমরা জানি, জিনিসটা লজিক্যাল হবে। হ্যাঁ, আমরা জানি কি জানি, আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। হ্যাঁ, আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রানুসারে বা সূত্র অনুযায়ী। তো আমরা আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি, আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান। ওটা লিখতে পারো এখানে, অথবা এভাবে দেখাতে পারো, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। ঠিক আছে, এখন তাহলে আমরা লিখবো সুতরাং বা অর্থাৎ, সুতরাং আপতন কোণ কোনটা, দেখো আপতন কোণ কোনটা, এই যে এ ও এন, তাই না, এখানে যে বের করেছি, অর্থাৎ এই আপতন কোণ এ ও এন সমান সমান প্রতিফলন কোণ কোনটা, এখানে একটা নাম দিতে হবে। সো এ যেহেতু এখানে এসেছে, যেহেতু আপতিত হয়েছে, এই প্রতিফলিত রশ্মিটাকে আমরা এ প্রাইম দিতে পারি। অন্য কিছু দেওয়া যায়, সমস্যা নেই, জানি মনে প্রশ্নটা আসবে, অন্য অনেক কিছু দেওয়া যায়। সো আমি এটার বিপরীত হিসেবে এ প্রাইম দিলাম। সো কি লিখবো, লিখবো হচ্ছে কোণ এ প্রাইম, এটা এন ও এ প্রাইমও লিখতে পারি, এ প্রাইম ও এনও লিখতে পারি। সো আমি এ প্রাইম ও এন এটা লিখলাম, এন ও এ প্রাইম লিখলে সুন্দর দেখায় আর কি, তারপর আমি এটা লিখেছি। সো এখন আমরা কি জানলাম, কোণ এ ও এন সমান সমান কোণ এ প্রাইম ও এন, অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান। কোত্থেকে জেনেছি, আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে। তোমরা এখানে লিখতে পারো, আমরা জানি আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে আপতন, আমরা জানি হ্যাঁ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান, অর্থাৎ এই যে এটা, বা এইভাবে লিখে দিয়েছি, বা তোমরা চাইলে এই অংশটুকু এইদিকে লিখলেই তো পারো, ইজি তাই না, সুন্দর, যত সুন্দর হয় খাতা, যত সুন্দর করতে পারবে, যত লজিক দিতে পারবে, যত ভালোভাবে লিখতে পারবে, নাম্বার তত পাবে, মার্কস তত ইজিলি গেইন করতে পারবে। ঠিক আছে, পেতে পারবে, হ্যাঁ অ্যাচিভ করতে পারবে। সো দ্যাটস ইট, আমাদের এইটা সমস্যা, এটা এখন তাহলে আমরা বলতে পারি, এই অংশটুকু আমি দিকে লিখছি, হ্যাঁ তাহলে আমি লিখতে পারি এই অর্থাৎ, কি লিখতে পারি, আমি লিখতে পারি অর্থাৎ যেহেতু আপতন কোণ প্রতিফলন কোণ সমান, অর্থাৎ আমরা বলতে পারি এই যে এ প্রাইম ও এন, এটা কি প্রতিফলন কোণ না, তো আমরা কি লিখতে পারি প্রতিফলন কোণ, না লিখে এভাবে লিখতে পারি। হ্যাঁ, না লিখে আমি কি করেছি, অর্থাৎ কমা এ প্রাইম ও এন অ্যাঙ্গেল অফ ইকুয়াল টু দিয়ে, এটার মানে এটা মানে সমান, তার মানে 50টাই হবে এখানে, মানে 50 ডিগ্রি হবে। বুঝতে পেরেছি, সহজ না, খুব সিম্পল। তার মানে আমরা যদি আপতন কোণ পাই, তাহলে প্রতিফলন কোণ ইজিলি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। এখন লিখবো সুতরাং উদ্দীপকের দর্পণের আপতন কোণ, যেটা চাইবে। হ্যাঁ, এখন লিখবো কি, সুতরাং এই যে এম প্রাইম, এই এম প্রাইম এই দর্পণের কি জানি প্রতিফলন কোণ। হ্যাঁ, তাহলে প্রতিফলন কোণ 50 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। বাস, সিম্পল, ট্রাস্ট মি গাইস, ট্রাস্ট মি। একটা নাম্বারও এখান থেকে কাটার কোনো অপশন নাই। সো খুব সুন্দর করে এই অ্যান্সারটা দিবা তোমরা যদি প্র্যাকটিস করো। এটা করতে হার্ডলি, ট্রাস্ট মি, হার্ডলি 2 থেকে 4 মিনিটের বেশি লাগার কথা না, যদি প্র্যাকটিস করো, মোর দেন প্র্যাকটিস। ওকে, সো প্র্যাকটিস করলে আমরা ইজিলি এটা আয়ত্তে নিয়ে আসতে পারবো। আর হ্যাঁ, এটা অবশ্যই আয়ত্তে আনতে হবে, কেননা আয়ত্তে না আনতে পারলে তোমরা এইটার অ্যান্সারটা করতে পারবো না। ট্রাস্ট মি, এটা এমন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এমন একটা ইম্পর্টেন্ট সলিউশন, যেটা কিনা মাস্ট
আসবে আসবে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এটা গেল। এখন এটা যদি পারো, আমি এটার ঘ যেটা আছে, হ্যাঁ এটার ঘটা আরো ইম্পর্টেন্ট, বাট সমতল দর্পণের এটা কি, এই যে কি বলে অবাস্তব বিম্ব, ওই প্রতি অবাস্তব বিম্ব গঠিত হয়, এটা প্রমাণ করো। সো এটা আমি আরেকটা ভিডিও দেখাবো, আজকে না। ওই যে নেক্সট যে ভিডিওটা করবো প্রতিবিম্ব নিয়ে করবো না, গোলীয় দর্পণের মধ্যে উত্তল অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন, রুলস অফ 6, ওখানে এটা কভার করে দেবো, হ্যাঁ। তাহলে এখন আমরা এই জিনিসটা তোমরা খাতা তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। সো আমরা যদি এটা পেরে থাকি, এখন আমরা এইটার পরে আরো একটা ম্যাথ করব, যেটাও আসার চান্সেস খুব 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 বেশি, ওকে। যদি এটা নাও আসে তাহলে অবশ্যই ওটা আসবে। মানে হচ্ছে কি, এই এখন যে ম্যাথগুলো দেখাচ্ছি বা দেখাবো, এগুলো হচ্ছে 100%, একটা নাইলে আরেকটা, একটা নাইলে আরেকটা, হ্যাঁ। তো আমরা নেক্সট আমরা একটু বইটা নিই, তোদের টেস্ট পেপার নিই। আচ্ছা, আমি এখান থেকে একটা আচ্ছা আমি তোমাদের জাস্ট বলে দিই কোন টাইপের আসবে, হ্যাঁ। আরেকটা গ আসবে হলো খুব সিম্পল, যে গটা অর্থাৎ এটা তো বললো প্রতিফলন করে নির্ণয় করো না। এখন আরেকটা গ আসবে মাস্ট বি, সেটা হচ্ছে টু ভ্যারিয়েন্টে। একটা হচ্ছে ফোকাস দূরত্ব নির্ণয়, হ্যাঁ, ফোকাস দূরত্ব নির্ণয় করো, হ্যাঁ। এটার জন্য অবশ্যই উদ্দীপক থাকবে, এটাতে যেমন উদ্দীপক ছিল এটাতে উদ্দীপক থাকবে। আমি এই প্রশ্নগুলো মুছবো না, ট্রাই করবো না মোছার, যদি প্রয়োজন না হয় বুঝবো না। এবং এখানে যে ম্যাথগুলো দিব, যে টপিকগুলো দিব, ওগুলাই জাস্ট একটু ভালো করে করে যাবা। একটা সৃজনশীল কখনো তোমাদের উপর, তাই না, মাস্ট পড়তে হবে। আশা করি তোমরা শেষ করে ফেলেছ। আর এই যে গগুলো তোমরা ইজিলি কমন পাবে, হ্যাঁ, ম্যাথ অবশ্যই আসবে এখান থেকে। সো ফোকাস দূরত্ব নির্ণয় করার জন্য সূত্র প্রয়োজন। আবার এটার সাথে আমি আরো একটা প্রশ্ন জুড়াই দিতে পারি, হ্যাঁ, ট্যাগ করে দিতে পারি, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এই যে ব্যাস, এই দুটো তো মাস্ট, অর্থাৎ এই দুটো অথবা এটা, এই তিনটার মধ্যে মাস্ট পাবে। কিন্তু এই দুটো অঙ্ক আমি একসাথে কেন লিখলাম জানো প্রশ্ন, কারণ এই দুটোর সূত্র একটাই। সো আমি পাশে একটু সূত্রগুলো লিখে দিই, ভালো কথা মনে পড়েছে। দেখো এইটা আমি গুরুত্বপূর্ণ সূত্রগুলো লিখি, হ্যাঁ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখো। শুরুতে আমরা যেটা করেছি, এই যে থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর, এটা দরকার, ঠিক আছে। এটা দিয়ে একটা অঙ্ক করেছি, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এরপরে আমাদের প্রয়োজন ফোকাস দূরত্ব। সো ফোকাস দূরত্ব কি শিখেছিলাম গত ক্লাসে, এফ ইজ ইকুয়াল টু, এখন দেখো জিনিসটা আমি বলি। দেখো এটা হচ্ছে ফোকাস দূরত্ব বের করার সূত্র না। এই ফোকাস দূরত্ব বের করার সাথে সাথে আমরা চাইলে বক্রতার ব্যাসার্ধটাও শিখে ফেলতে পারি। কিভাবে জানো, আমরা গত ক্লাসটা যদি করে থাকো তাহলে তোমাদের অনেক বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তো তখন তোমরা বুঝতে পারবা যে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দুর যে দূরত্ব, তাকে বলা হয়ে থাকে। এবং তার অর্ধেক যেখানে কিনা আলোক রশ্মি গুচ্ছ মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় সেটাকে কি বলে, মনে আছে? সেটাকে কি বলে? ফোকাস দূরত্ব বলে। সো ফোকাস দূরত্ব আমি বলেছিলাম, ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ফোকাস দূরত্বের দ্বিগুণ সমান সমান বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ বের করার জন্য ফোকাস দূরত্বকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। এখন এটা তাহলে কি হবে, যদি ফোকাস দূরত্ব দ্বিগুণ বক্রতার ব্যাসার্ধ হয়, তাহলে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব, মানে আর এর অর্ধেক, অর্থাৎ আর ডিভাইডেড বাই 2। মানে কি দাঁড়ালো, ফোকাস দূরত্ব নির্ণয় করতে হলে বক্রতার ব্যাসার্ধের সাথে 2 ভাগ, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বললে যদি এটা বলে তাহলে ফোকাস দূরত্বের সাথে 2 গুণ করে দিবা, ব্যাস। ওকে ফাইন। সো এগুলো এই তিনটা থেকে আসবেই শিওর। তারপরেও অ্যাভয়েড করার জন্য, রিস্ক অ্যাভয়েড করার জন্য, ওকে, রিস্ক অ্যাভয়েড করার জন্য আমরা আরো দুটো সূত্র মাস্ট লিখবো, যার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, দুটোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ, দুটোর মধ্যে, হ্যাঁ, এটাও আসতে পারে, আসে।
এম এম হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন, সো রৈখিক বিবর্ধন কাকে বলে এখন আমাদের জানতে হবে। রৈখিক বিবর্ধন হচ্ছে, ধরো একটা দর্পণ, দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখবো, সেই দর্পণের লক্ষ্যবস্তুর কি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে, তাই না? তাহলে এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলে, রৈখিক বিবর্ধন বলে। আর মনে রাখবা শুরুতে বলেছি সমতল দর্পণের রৈখিক বিবর্ধন অলওয়েজ কত, 1। ওকে, সো দেখো এম অর্থাৎ সূত্র থেকে আমরা জানতে পারি রৈখিক বিবর্ধন সমান সমান বক্রতার সরি রৈখিক বিবর্ধন সমান সমান লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব আছে না, সে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এল প্রাইম মানে হচ্ছে কি, লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্বটা ক্রিয়েট হবে, ওকে, অর্থাৎ যে প্রতিবিম্বটা থাকবে আর কি বা ক্রিয়েট হবে, সে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম। আমি তখন বলেছি কি বলে এল প্রাইমের আর এল এর যে অনুপাত, ভাগফল অনুপাত, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্যের ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের, এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই দুটোর অনুপাতকেই রৈখিক বিবর্ধন বলে। সিম্পল, কতেও লিখতে পারো, কতেও আসে, এটা আবার সূত্র হয়ে গেল, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, এখন আরেকভাবে এটা আসার চান্স সত্যি বলছি খুব 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 কম, তবে তাও দিয়ে রাখছি, সেটা হচ্ছে এই ফোকাস দূরত্ব এইভাবে বের করতে বলতে পারে। হ্যাঁ, ফোকাস দূরত্ব অন্যভাবে বের করতে বলতে পারে। ফোকাস দূরত্ব বের করার জন্য যদি বক্রতার ব্যাসার্ধ দেয়া না থাকে, তাহলে 2 দিয়ে তো ভাগ করলে হবে না। বক্রতার ব্যাসার্ধ ধরো নাই, তখন আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি ফোকাস দূরত্ব নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি। আর এখানে ইউ আর ভি কি, ইউ আর ভি বলছি তার আগে আরেকটা সূত্র লিখি, লাস্ট সূত্র। হ্যাঁ, এটাও একদমই দরকার নাই বললেই চলে, নাই, একদমই নাই তোমাদের ভোকেশনালের জন্য। তারপরে এটা যদি জেনারেলে কেউ দেখে থাকো তোমাদের হেল্প হবে। সো আমি বলি, এই যে এটা দেখো, আমি যদি বলি রৈখিক বিবর্ধন ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, এটাও ইউজ হইতে পারে। সো দেখো আমি এখান থেকে বুঝাইলে এটা বুঝে যাবা। সো আমি যদি বলি একটা দর্পণ, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে দর্পণ, এই দর্পণটা ধরো হইল অবতল। হ্যাঁ, ওকে, অবতল দর্পণে আমি যদি এইখানে একটা বিম্ব রাখি, লক্ষ্যবস্তু রাখি, মনে করো এ বি, এটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য আছে তাকে এল বলে। এরপর এইটার ধরো এটা এখানে আরেকটা প্রতিবিম্ব সৃষ্টি হবে, আর এই প্রতিবিম্বের দৈর্ঘ্যকে কি বলে, এল প্রাইম বলে। কি বলে, এল প্রাইম বলে। ওকে, এল প্রাইম। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে এল এবং লক্ষ্যবস্তু থেকে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে এল প্রাইম। কিন্তু যখন এগুলো দেয়া থাকবে না, তখন আমাদের এটা দিয়ে করতে হতে পারে। এটা দিয়ে করব বলতে আমাদের ভি এবং ইউ, এখানে মাইনাস আছে কিন্তু ভি এবং ইউ আছে। সো ভি ইউ কি, এই যে লক্ষ্যবস্তু যেখানে দাঁড়িয়ে আছে, প্রতিবিম্ব যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক এখান থেকে দৈর্ঘ্য তো দেয়া না থাকতে পারে, বললাম না, দৈর্ঘ্য দেয়া না থাকলে তখন কি দেয়া থাকবে, তখন এদের যে দূরত্ব, এখান থেকে এই যে দূরত্ব সেটা দেয়া থাকবে। অর্থাৎ পোল, মেরুবিন্দু, এই মেরুবিন্দু থেকে এই যে লক্ষ্যবস্তুর যে দূরত্ব তাকে বলে ইউ, লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ বলে এবং প্রতিবিম্বের দূরত্বকে ভি বলে। সিম্পল। তাহলে আমাদের কাছে যদি লক্ষ্যবস্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য না দেয়া থাকে এবং ওটা না দিয়ে লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব দেয়া থাকে, সেভাবে আমরা রৈখিক বিবর্ধন বের করে ফেলতে পারবো। সিমস লাইক ফোকাস দূরত্ব বের করার জন্য বক্রতার ব্যাসার্ধ যদি দেয়া না থাকে, সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব বের করার জন্য আমাদের দরকার পড়বে কি, আর কি দেয়া থাকতে পারে, ইউ এবং ভি এর মান। সো ইউ কি বলেছি, এই যে ইউ কি বলেছি, লক্ষ্যবস্তুর দূরত্ব, মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, এবং ভি কি বলেছি, মেরুবিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ প্রতিবিম্বের যে দূরত্বটা রয়েছে মেরুবিন্দু থেকে সেটা হচ্ছে ভি। সিম্পল, দ্যাটস ইট। এখান থেকে এটা আসে বেশি,
এটা আসে বেশি, এটা আসে বেশি, এটাও আসে। ধরে নিলাম এই চারটা, সো চারটা ম্যাথ করলেই হয়ে যাবে, একই টাইপের, কোনো ব্যতিক্রম নাই। শুধু সংখ্যাগুলো চেঞ্জ তো মাস্ট বি করে দিবে না, এইটুকু তো তোমাদের পারতে হবে। আর এই দুটো একটু বাড়তি করে এক্সট্রা করে রাখতে হবে। হ্যাঁ, সো প্রত্যেকটা থেকে আমি একটা একটা ম্যাথ করানোর ট্রাই করেছিলাম আজকে, বাট আমি একটু টাইমটা দেখি। মাই গুডনেস, 30 মিনিট হয়ে গেল। ভিডিও লম্বা করতে না চাইলে লম্বা হয়ে যায়, বুঝছো। আচ্ছা যাই হোক, আমি তোমাদের খুব সহজে বলে দিই, তোমাদের বোর্ড থেকে নিই। হ্যাঁ, আমি ক্রিয়েট না করে, তৈরি না করে বোর্ড থেকে নিই, যাতে তোমাদের খুব সহজ হয় বুঝতে। সো আমি ধরো কি নিতে পারি, হ্যাঁ আমি 2021 সালের, দেখো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিইবি কত সাল, 2021 সাল। এখান থেকে একটা প্রশ্ন নিচ্ছি। এটা প্রশ্নটা হচ্ছে ঠিক এরকম, এটা এরকম একটা দর্পণ আছে, গলীয় দর্পণ, আর এদিকে সিলভারিং করা, তার মানে কি দর্পণ হয়ে গেল, কি দর্পণ হয়ে গেল, রাইট, এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম প্রাইম, এখান থেকে এই পর্যন্ত 100 নাকি 1000, এটা 100 মিলিমিটার যেটা আছে, হ্যাঁ যা আছে তা লিখছি, 100 মিলিমিটার দূরে ফোকাস পয়েন্ট দিয়েছে, ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে কি পয়েন্ট, মেন ফোকাস আর কি, হ্যাঁ ফোকাস পয়েন্ট। সো এই যে ফোকাস পয়েন্ট আছে না, এই ফোকাস পয়েন্ট পর্যন্ত আমাদের দূরত্ব হচ্ছে 100 মিলিমিটার, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তো লিখবা এখানে এই ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব মানে হচ্ছে ছোট হাতের এফ, কত দেওয়া আছে, 100 মিলিমিটার। ওকে, আর কি দেওয়া আছে, আচ্ছা এখন এভাবে করে দেওয়া আছে, বললো এখানে একটা আলোক রশ্মি আপতিত হলো, এটা এফ বরাবর চলে গেল, এফ বরাবর আপতিত হয়ে চলে গেল, এটা এ বিন্দু থেকে গিয়েছে, এটা হচ্ছে সি বিন্দু, বক্রতার কেন্দ্র সি বিন্দু, আর এটা হচ্ছে এইচ বিন্দু, ওরা বললো আর কি। হ্যাঁ, দ্যাটস ইট। সো এটা যে আমাদের করতে বলেছে, এখন আমরা কীভাবে করতে পারি, এটাকে সেন্টিমিটার এনে করতে পারি, এটাকে কিসে এনে করতে পারি, সেন্টিমিটারে। ওকে, সো সেন্টিমিটার যদি আমি আনি, অবভিয়াসলি এটা আমি যদি মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনি, তো তোমরা এখানে আমি গত ক্লাসে বলেছিলাম, খুব সিম্পলভাবে দেখো, যদি আমি চিন্তা করি এটা হচ্ছে মিটার, খুব ঠান্ডা মাথায় বোঝো, মিটার, মিটারের আগে হচ্ছে কিলোমিটার ধরলাম, কিন্তু মিটারের পরে কি সেন্টিমিটার, সেন্টিমিটারের পরে কি মিলিমিটার। ওকে, সো এই যে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, আমরা যদি মিটারে আনি, তাহলে এই সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে একটা মেথড আছে, তাই না, ওই যে কিলাইয়া হেকায়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, এরকম পড়েছো না, কিলাইয়া হেকায়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। তাহলে এই যে ডেসি, ডেসি এটা তো লাগে না, এই সেন্টিমিটার থেকে যখন মিটারে আনবো 100, এগুলো ন্যারো বিষয়, হ্যাঁ তোমরা জানো। তার মানে সেন্টিমিটার থেকে মিটারে ব্যাক আসতে গেলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, এটা মনে রাখবা। সেন্টিমিটার থেকে মিটার ব্যাক আসতে গেলে, হ্যাঁ সেন্টিমিটার থেকে, এটা মিলিমিটার, তো এই যে মিলিমিটার থেকেও যদি আমি, মিলিমিটার থেকে যদি আমি ব্যাক আসতে চাই মিটারে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। কেন, দেখো 1000, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। সো এই জিনিসটা মনে রাখবা, যদি সেন্টিমিটার থেকে মিটারে আসতে চাই, কেন কেন এগুলো আমি জানি তো, আমরা দেখো না, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাই না। তাহলে আমি যদি ধরি 10 সেন্টিমিটার সমান, তাহলে আমার ফার্স্টে 1 সেন্টিমিটার সমান, তারপর এগুলো খুব ছোটবেলার অঙ্ক, হ্যাঁ ধরো এরপর তোমার দরকার 5 সেন্টিমিটার সমান, তাহলে এই যে 5, এইভাবে না। তো এত কিছু না করে তোমরা যদি সেন্টিমিটার থেকে মিটার আসতে চাও 100 দিয়ে ভাগ করবা, মিলিমিটার থেকে মিটার আসতে চাইলে কি করবা 1000 দিয়ে ভাগ করবা। আবার যদি মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে চাও 10 দিয়ে ভাগ করবা। কিন্তু যদি মিটার থেকে সেন্টিমিটার যেতে চাও 100 দিয়ে গুণ, তখন মিটার থেকে মিলিমিটার যেতে চাইলে 1000 দিয়ে গুণ তখন, ঠিক আছে। তো আমি এটাতে একটু কনফিউজড আছি, এটা আমি এক এক বইয়ে এক এক রকম দেখেছি, এই 2021 সালের প্রশ্নটাতে সমস্যা আছে। হ্যাঁ,
এটাতে সমস্যা আছে। তো সমস্যা আছে বলতে আমি ধরে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে 10 সেন্টিমিটার। আরেকটা দেখি, দাঁড়াও, অন্য কোনো ম্যাথ, হিউজ ম্যাথ থাকবে। হ্যাঁ, এখানে আরেকটা দেখা যাচ্ছে 15 সালে, কত সালে? 15 সালে। হ্যাঁ, তো 15 সাল, আচ্ছা 15 সাল বাদ দাও, 21 সাল বাদ দাও, 21 সাল ধরে নিলাম। 21 সালে আমাদের দেখা যাচ্ছে কি এটা 1000 মিলিমিটার আছে মনে করো। কত মিলিমিটার? 1000 মিলিমিটার, নাকি 100 মিলিমিটার? আচ্ছা আমি লিখেছি 100 মিলিমিটার, এখানে আছে কত দেখি, একটু তোমরা কাইন্ডলি ওয়েট করো। 125 একটাতে আছে। আচ্ছা যাই হোক 100 মিলিমিটার আছে। সো মিলিমিটার থেকে কিসে আনতে হবে? এটা আমাদের ম্যান্ডেটরি, মিটারে আনতে হবে। সেন্টিমিটার আনলেও ক্ষতি নাই। সো আমরা মিটারে আনতে পারি, সেন্টিমিটারে আনতে পারি, যদি উল্লেখ করা না থাকে কি চাই। সো ধরে নিলাম এটাই অঙ্ক করব আমরা। সো এটাকে 100 মিলিমিটার, তো এরকম যদি আমি চিন্তা করি মিলিমিটার থেকে কিসে আনবো, এই যে মিলিমিটার থেকে কিসে আনবো, সেন্টিমিটারে। 10 দিয়ে তাহলে কি করবো, 100 10 দিয়ে ভাগ করবো, মিলিমিটার থেকে কিসে চলে আসবে, সেন্টিমিটারে। ওকে, সো আমি এভাবে না সেন্টিমিটারে না এনে আমি করলাম কি, মিটারে নিয়ে আসবো। হ্যাঁ, মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসবো। তাহলে মিলিমিটার থেকে মিটারে আসার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে, উল্টা ডান পাশ থেকে বাম পাশে গেলে ভাগ। সো ভাগ করব, ভাগ করলে কি থাকে, শুনো আমি ক্যালকুলেটর আনি নাই, সো তোমরা ক্যালকুলেট করবা। 0 0 কাটা 0 0 কাটা কি থাকে, 1/10, কে থাকে 1/10, বুঝতে পেরেছি? সো 1/10 মিটার, 1/10 মিটার। অথবা আমরা যদি চিন্তা করি এভাবে করে, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, তোমরা ক্যালকুলেটরে করবা। সো আমি কি করবো, ভাগ দেবো, যাবে না, দশমিক নিতে হবে, 0। আর যদি বলি 10 এ 10, ব্যাস, অর্থাৎ 0.1 মিটার, 0.1 মিটার। বুঝে গেছে বিষয়টা? বুঝে গেছে? ওকে, ক্যালকুলেশনটা দেখবা। হ্যাঁ, আমি ম্যানুয়ালি ক্যালকুলেশন আসলে অনেকদিন ধরে করি নাই তো, সো দেখবা, যদি ইয়ে হয় পার্টেন করবো। ওকে, সো দেখো আমরা ইজিলি 100কে 1000 দিয়ে ডিভাইড করলাম, 0.1 মিটার পেলাম, ব্যাস। ফোকাস দূরত্ব পার পরে এবার আমাদের কি বের করতে বলেছে এখানে, ধরো বক্রতার ব্যাসার্ধ বের করতে বলেছে। সেবার লিখবা, আমরা জানি, সিম্পল লিখবা, আমরা জানি বক্রতার ব্যাসার্ধের সূত্র, এই যে r = 2 × f। সো এই 2 দিবা, f এর মান 0.1, তাহলে ইকুয়াল টু আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে 0.1 এর সাথে আমরা কি করব, 2 মাল্টিপ্লিকেশন করব না। তাহলে এই যে এখানে লিখবো 2 1 2 2 0 0, দশমিক একটার আগে 0.2। সো এটা আমি ম্যানুয়ালি করলাম, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করবা প্লিজ। আর 0.2 মিটার হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ, এটাও দেখবা। ফাইন। সো এই যে 0.2 মিটার, বড় বড় ক্যালকুলেশন করতে করতে আমাদের এই যে ছোটখাটো ক্যালকুলেশন একটু করা হয়নি তো অ্যাকচুয়ালি তোমরা ক্যালকুলেটরের স্কোরটা দেখো, এগুলো অ্যান্সার ঠিক না থাকলে আমাকে জানাবে। হ্যাঁ, আশা করছি ঠিক আছে, এইটুকু তো পারবো। তো এইটুকু 0.1 আর 0.2 অ্যান্সার, অর্থাৎ 0.1 ফোকাস দূরত্বকে আমরা মিটার এনেছি, 0.2 যেটা পেয়েছি এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। দ্যাটস ইট। তো বুঝতে পারছি 0.1 0.2 ডাবল। ওকে, সো রং না, ঠিক আছে। ওকে, কনফার্ম হয়ে গেছি। সো এইভাবে করে প্রত্যেকটা জিনিস করতে হবে। এখন যদি তোমাদেরকে এটার পরিবর্তে এই পুরোটার মান, যদিও বা বক্রতার ব্যাসার্ধ আসে, হ্যাঁ, তারপরে যদি ফোকাস দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা উল্টা চিন্তা করি। কি চিন্তা করব? উল্টা, অর্থাৎ, আর হ্যাঁ একটা কথা বলি, যদি মিটার সেন্টিমিটার এই বিষয়গুলো, হ্যাঁ, সেন্টিমিটার থাকে, খুব সহজভাবে ইজিলি বলে দিই, যদি সেন্টিমিটারে থাকে, মিটারে নিয়ে যাওয়ার জন্য, মিটারে উল্টা নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে। হ্যাঁ, আবার মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। সিম্পল। সো এটা আর কনফিউজ হইও না, তোমরা প্র্যাকটিস করবা। এখন মনে করো এইভাবে দেওয়া আছে হলো আর এর মান ধরো 0.2 মিটার, তো মিটার থাকলে চেঞ্জ করতে হবে না। সেটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, ফোকাস ডিস্টেন্স, ফোকাস দূরত্ব, হ্যাঁ, দ্য ডিস্টেন্স অফ ফোকাস। সো আমরা যদি লিখি ধরো উই নো,
তো আমরা জানি কি জানি এফ, তো এফ ইজ ইকুয়াল টু আর এর অর্ধেক, তো ইজ ইকুয়াল টু আর এর মান 0.2 দিয়ে ভাগ করব, দ্যাটস ইট। আমরা পেয়ে গেলাম কি, আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.1 মিটার। সো দেখেছো, সিম্পল সিম্পল, ভেরি সিম্পল। সো তোমরা এটা আর এটা খুব ভালো করে পড়বে। এখন ভিডিও শেষ করে দিতে চেয়েছিলাম, বাট আমি আরো একটা ম্যাথ দেখাই তোমাদের পরে পরে। হ্যাঁ, আরেকটা আমি ভিডিও দেব এই ম্যাথ রিলেটেড, কারণ আমার মনের যে আকাঙ্ক্ষা ছিল সেটা প্রকাশ করতে পারি নাই, অর্থাৎ আরো অনেক কিছু বোঝানোর আছে যেগুলো বোঝাতে পারিনি। ওকে, সো আমি তাই তাড়াহুড়ো করে এই জিনিসটা জাস্ট বুঝাই দিই একটু, কোনটা, রৈখিক বিবর্ধন। হ্যাঁ, কারণ এটা আসে তো আমাদের মেইন ফোকাস দিবে এই চারটাতে, এই চারটা কিন্তু মাস্ট বি আসবে। সো বলছে কি রৈখিক বিবর্ধন। সো সেম ভাবে আমাদের ধরো এইভাবে একটা চিত্র দিল, এই অবতল দর্পণ, প্রধান অক্ষ, এখানে এফ, এখানে পি, এখানে সি এর ডাবল। ওকে, এটা ডাবল সি, হয়তো 19 বিষয় হয়েছে, তোমরা একটু বুঝে নাও। সো তোমাদের বলবে কি জানো, তোমাদের বলবে হচ্ছে এইভাবে একটা চিত্র, এভাবে একটা অবজেক্ট দিবে, ধরো এটা হচ্ছে কি এক্স এন্ড ওয়াই। ওকে, সো এক্স এন্ড ওয়াই এর যে দেখে বলে দিবে এক্স এবং ওয়াই এর যেই দৈর্ঘ্যটা, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, ধরো বললো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত নিতে পারি, একটা ম্যাথ নিই। হ্যাঁ, এখান থেকে একটা নিই, আমি একটু এক মিনিট নিচ্ছি। এখানে কত নিতে পারি, কত দিয়েছে, 6 মিটার দিয়েছে, 6 মিটার দিয়েছে। কত মিটার, 6 মিটার। এটা সেন্টিমিটার থাকতে পারে, মিটার থাকতে পারে, ওই ক্ষেত্রে চেঞ্জ করতে হয়েছে না, অর্থাৎ সেন্টিমিটার নিলে হয়, মিটারে নিলে হয়। ওকে, বাট মিটারে করার ট্রাই করবা, সেটা মিটার আছে না, এটাকে আবার সেন্টিমিটার নিয়ে যাওয়ার দরকার নাই যদি না চাই ওরা। ওকে, চাইবেও না তোমাদের এখানে। তো এক্স ওয়াই এর মান 6 মিটার দিয়েছে, এবং রৈখিক বিবর্ধনের মান ধরো আমি ধরে নিলাম ওই অঙ্ক থেকে নিই, ওখানে ধরো কি দিয়েছে, রৈখিক বিবর্ধন হচ্ছে 1.5 দিয়েছে। 1.5 কত দিয়েছে, 1.5। আর রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না। ওকে, এটা দেওয়া আছে, লিখলাম। এখন আমরা লিখবো উই নো, হ্যাঁ উই নো, এই যে যেটা দরকার, এই এম ইজ ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড বাই এল, বা দিলাম এম এর মান দেওয়া আছে 1.5 ইকুয়াল টু এল প্রাইম এর মান দেওয়া নাই, বের করতে বলেছে। এল এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, তো 9 হবে। হ্যাঁ, তোমরা একটু করে দেখবা। সো কি করবে এরপর, ক্রস গুণন, আর গুণন, অর্থাৎ এর সাথে এর গুণ, এর সাথে কিছুই গুণ নাই, অর্থাৎ এই এল প্রাইম ইজ ইকুয়াল টু 6 ইন্টু 1.5, and I think the answer আসবে 9। কিভাবে দেখো, 1.5 is 6, 5 6 30, হাতে 3 শূন্য বসিয়েছি, 6 × 7 8 9, দশমিক একটার আগে না, একটার আগে, তাহলে কত, 9.0। সো 0 দরকার নাই, 9। যেহেতু লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাই এখানে যেটা মিটার ছিল এখানে একটা মিটার হবে, দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো এটাকে আবার আরেকভাবে দিতে পারে, এই যে এল প্রাইম 9 পেয়েছি না, 9 পেলে আমরা এটা কিভাবে করতে পারি, এই যে এল প্রাইম মনে করো কত, এল প্রাইম মনে করো 9, আর এক্স ওয়াই মানে কি, অ্যাকচুয়ালি এল, এক্স ওয়াই মানে কি এল। সো এই এল প্রাইম যদি 9 হয়, 9 মিটার, এল যদি 6 মিটার হয়, এম বের করতে বলবে। সো এম বের করতে বলবে, এখন সূত্র সেম, বুঝতে পারছো আশা করছি, সূত্র সেম। তাহলে এখানে এম সমান সমান এল প্রাইমের মান 9, এল এর মান 6, আর এই এম ইজ ইকুয়াল টু, আমরা কাটাকাটি করলে কত পাই, 3 থেকে 9, 3 দুগুণে 6। হ্যাঁ, 3 দুগুণে 6, 3 থেকে 9। এখন আমি যদি এখন এই যে এই 3টাকে 2 দ্বারা ভাগ করি, ভাগ করি, 2 একে 2, 1 টাইম 2 হবে, নামবে কত 1, এন্ড দশমিক নিব, শূন্য নিব, 5 দুগুণে 10, দ্যাট ইজ আওয়ার কি অ্যান্সার, সিম্পল। অর্থাৎ সুতরাং এটা ঠিক করে লিখি, 0, এটা গেল 0, অর্থাৎ এম এর মানটা হচ্ছে 1.5। তো আমরা তো একটু আগে দেখেছি না এম এর মান কি ছিল, 1.5। সো ওইটাই চলে এসেছে। অর্থাৎ এখানে একটা কথা বলি, 9 মিটার 6 মিটার, মিটার কাটা, দ্যাট ইজ ওয়াই এটার কোনো ইউনিট থাকে না। এই যে তোমাদের কাজ শেষ, এইটা থেকে আসবে, বারবার বলছি, দেখো বারবার যেহেতু বলছি নিশ্চয়ই কারণ আছে, না নাহলে তো আমি বলতাম না। এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, ব্যাস, এগুলো আসে না। হ্যাঁ, তারপর আমি বোঝাতে চেয়েছিলাম, বাট দ্যাট ইজ এনাফ। আমাদের যেই গ নাম্বারের জন্য, হ্যাঁ, এখানে তাহলে আরেকটা লিখি আমি, গ, এটা আমি লিখি,
এজন্য কালোতে লিখলে ভালো হতো, লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি লাস্টের অঙ্কটা, অর্থাৎ রৈখিক বিবর্ধন নির্ণয় করো। হ্যাঁ, রৈখিক বিবর্ধন নির্ণয় করো। অনেক কিছু বোঝানোর পরিকল্পনা ছিল, বাট আমাদের সময় স্বল্পতার কারণে এটুকু বোঝালাম। আশা করছি তোমরা সকালে উপকৃত হয়েছে ভিডিও থেকে। তো তোমরা এরপরে যদি কোনো একটা অংশে বুঝতে না পারো আমাকে প্লিজ কমেন্টস করো, কারণ কাউকে আমি বোঝাতে না পারলে আমার খুব গিল্টি ফিল হয়। ওকে, আমি স্যাটিসফাইড হতে পারি না আর কি। তোমরা একটু ভালো করে পড়ো, মনোযোগ সহকারে পড়ো, পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে চলে এসেছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।